গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা হিমু সমগ্র থেকে এবং হিমু। আজ রয়েছে এর তৃতীয় পর্ব। ক্ষুধার্ত অবস্থায় ঘুমানোর আলাদা আনন্দ আছে। সেই আনন্দ পাবার উপায় হচ্ছে পেট ভর্তি করে পানি খেয়ে ঘুমোতে যাওয়া। পেট ভর্তি পানির কারণেই হোক কিংবা অন্য কারণেই হোক, নেশার মতো হয়, ঝিমুনি আসে। ক্ষুধার্ত অবস্থায় ঘুমের সময় স্বপ্নগুলি হয় অন্যরকম। তবে আজ তা হবে না। রাতে না খেলেও দিনে খেয়েছি। ক্ষুধার্ত ঘুমের স্বরূপ বুঝতে হলে সারাদিন অভুক্ত থাকার পর পেট ভর্তি করে পানি খেয়ে ঘুমোতে যেতে হয়। নেশার ভাবটা হয় তখন। বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে দরজায় মৃদু টোকা পড়ল। বদরুল সাহেব মিহি গলায় ডাকলেন, হিমু ভাই, হিমু ভাই। আমি উঠে দরজা খুললাম। বদরুল সাহেব লজ্জিত মুখে দাঁড়িয়ে আছেন। তার হাতে এক ঠোঙ্গা মুড়ি, খানিকটা গুড়। আমি বললাম, ব্যাপার কি বলুন তো? শুনলাম আপনি খেতে গিয়েছিলেন, এদিকে আমি ভেবেছি আপনি আসবেন না। ও, এই ব্যাপার। খুব লজ্জায় পড়েছি হিমু ভাই, আপনার জন্য মুড়ি এনেছি। ভালো করেছেন। আজ রাতটা উপোস দেব বলে ঠিক করেছি। মাঝে মাঝে আমি উপোস দিই। আপনি গুড়মুড়ি খান, আমি মুড়ি খাওয়ার শব্দ শুনি। কিছু খাবেন না হিমু ভাই? না। তারপর ওই দিন কি হলো বলুন? পুলিশরা যত্ন করে খাইয়েছিলেন? যত্ন বলে যত্ন। এক হোটেলে নিয়ে গেছে, পোলাও, খাসি, রেজালা, হাঁসের মাংস, সব শেষে দই মিষ্টি। এলাহি ব্যাপার। খুবই যত্ন করেছে। হাঁসের মাংসটা অসাধারণ ছিল। এত ভালো হাঁসের মাংস আমি আমার জীবনে খাইনি। বেশি করে রসুন দিয়ে ভুনা ভুনা করেছে। এই সময় হাঁসের মাংসের স্বাদ হয় না। হাঁসের মাংস শীতের সময় খেতে হয়। তখন নতুন নতুন ধান ওঠে। ধান খেয়ে খেয়ে হাঁসের গায়ে চর্বি হয়। আপনার ভাবিও খুব ভালো হাঁস রাঁধতে পারে, নতুন আলো দিয়ে রাঁধে। আপনাকে একবার নিয়ে যাব। আপনার ভাবির হাতের হাঁস খেয়ে আসবেন। কবে নিয়ে যাবেন? এই শীতেই নিয়ে যাব। আপনার ভাবিকে চিঠিতে আপনার কথা প্রায় লিখি তো, তারও খুব শখ আপনাকে দেখার। একবার আপনার অসুখ হলো, আপনার ভাবিকে বলেছিলাম দোয়া করতে। সে খুব চিন্তিত হয়েছিল। কোরআন খতম দিয়ে বসে আছে। মেয়ে মানুষ তো অল্পতে অস্থির হয়। আপনার চাকরি বাকরি কি হলো? সমীরনের হওয়ার কথা ছিল, গিয়েছিলেন? বদরুল সাহেব চুপ করে রইলেন। আমি বিছানায় উঠে বসতে বসতে বললাম, জাননি। জি গিয়েছিলাম। ইয়াকুব ভুলে গিয়েছিল। ভুলে গিয়েছিল? হ্যাঁ। সে তো একটা কাজ নিয়ে থাকে না, অসংখ্য কাজ করতে হয়। তার পিএ সে ফাইল দেয়নি, কাজই ভুলে গেছে। এখন কি ফাইল দিয়েছে? এখন তো দেবেই। পিএকে ডেকে খুব ধমকাধমকি করলো, আমার সামনেই করলো। বেচারার জন্য মায়া লাগছিল। সে তো আর শত্রুতা করে ফাইল আটকে রাখেনি, ভুলে গেছে। মানুষ মাত্রই তো ভুল হয়। ইয়াকুব সাহেব এখন কি বলেছে? কবে নাগাদ হবে? তারিখ টারিখ বলেনি। আরেকটা বায়োডাটা জমা দিতে বলেছে। দিয়েছেন? হুম। এবারও কি ফাইলের ওপর আর্জেন্ট লিখে দিয়েছেন? হুম। আবার কবে খোঁজ দিতে বলেছেন? বলেছে বারবার এসে খোঁজ দেওয়ার দরকার নেই, ওপেনিং হলেই চিঠি চলে আসবে। সেই চিঠি কবে নাগাদ আসবে তা কি বলেছে? খুব তাড়াতাড়ি আসবে। আমি আমার অবস্থার কথাটা বুঝিয়ে বলেছি। চক্ষু লজ্জার মাথা খেয়ে বলে ফেললাম যে অন্যের খেয়ে বেঁচে আছি। শুনে সে খুবই মন খারাপ করলো। বুঝলেন কি করে যে মন খারাপ করেছে? মুখে কিছু বলেছে? কিছু বলেনি, চেহারা দেখে বুঝেছি। আমার কি মনে হয় জানেন বদরুল সাহেব, আপনার অন্যান্য জায়গাতেও চাকরির চেষ্টা করা উচিত। ইয়াকুব সাহেবের ওপর আমার তেমন ভরসা হচ্ছে না। ভরসা না হবার কিচ্ছু নেই হিমু ভাই। স্কুল জীবনের বন্ধু, আমার সমস্যা সবটাই জানে। আমার ধারণা এক সপ্তাহের মধ্যেই চিঠি পাবো। যদি না পান? না পেলে অফিসে গিয়ে দেখা করব। বারবার যেতে লজ্জাও লাগে। নানান কাজ নিয়ে থাকে, কাজে ডিস্টার্ব হয়। ঘর অন্ধকার।
কচকচ শব্দ হচ্ছে। বদরুল সাহেব মুড়ি খাচ্ছেন। হিমু ভাই, জি, ফ্রেশ মুড়ি, খেয়ে দেখবেন? আপনি খান। মুড়ির আসলে স্বাদও পাওয়া যায় শীতকালে। আপনার ভাবি আবার মুড়ি দিয়ে মোয়া বানাতে পারে। কি জিনিস তা না খেলে বুঝবেন না। একবার খেয়ে আসবো। অবশ্যই খেয়ে আসবেন। বদরুল সাহেব, জি, আমি কিছুদিন অন্য জায়গায় গিয়ে থাকবো। কেউ আমার খোঁজে এলে বলে দেবেন মেস ছেড়ে দিয়েছি। মিথ্যা কথা বলতে পারেন তো? আপনি বললে মিথ্যা বলবো। আপনার জন্য করবো না এমন কাজ নাই। শুধু মানুষ খুনটা পারবো না। মানুষ খুন করতে হবে না, শুধু একটা মিথ্যা বলবেন। ইরা নামের একটা মেয়ে আমার খোঁজে আসতে পারে। তাকে বলবেন আমি সুন্দরবনে চলে গেছি, মাসখানেক থাকবো। তবে রূপা এলে আমি কোথায় আছি সেই ঠিকানা দিয়ে দেবেন। ঠিকানাটা কি? আমার এক দূর সম্পর্কে খালা আছে, রেশমা, গুলশানে থাকে। গুলশান 2 নম্বর। বাড়ির নাম গনি প্যালেস। ওই প্যালেসে সপ্তাহখানিক লুকিয়ে থাকবো। না থাক, ওকেও সুন্দরবনের কথাই বলবেন। গুলশান এলাকার সবচেয়ে বড়, সবচেয়ে কুৎসিত বাড়িটা রেশমা খালার। খালু সাহেব গনিমিয়া 6 ছিল অকম্পনীয়। তিনি সস্তা গন্ডার সময় গুলশানে 2 বিঘা জমি কিনে ফেলে রেখেছিলেন। তার বেকুবির উদাহরণ হিসেবে তখন এই ঘটনার উল্লেখ করা হতো। যার সঙ্গেই দেখা হতো রেশমা খালা বলতেন, বেকুবটা কাণ্ড শুনেছ, জঙ্গল কিনে বসে আছে। খালু সাহেবের চেহারা বেকুবের মতোই ছিল। অন্যের কথা শোনার সময় আপনা আপনি মুখ হয়ে যেত। ব্যবসা বিষয়ে যেসব কথা বলতেন সবই হাস্যকর বলে মনে হতো। যে বছর দেশে পেঁয়াজের প্রচুর ফলন হলো এবং পেঁয়াজের দাম পড়ে গেল, সেই বছরই তিনি পেঁয়াজের ব্যবসায় চলে এলেন। ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনার জন্য এলসি খুললেন। অন্য ব্যবসায়ীরা হাসলেন, হাসারই কথা। রেশমা খালা অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, তুমি নাকি বেকুবের মতো পেঁয়াজের ব্যবসায় নামছো? যত দিন যাচ্ছে তোমার বুদ্ধিশুদ্ধি তো ততই চলে যাচ্ছে। আগে মাঝে মধ্যে হাঁ করে থাকতে, এখন থেকে সারাক্ষণই হাঁ করে থাকো। পেঁয়াজের ব্যবসার এই বুদ্ধি তোমাকে কে দিল? কেউ দেয় নাই, নিজেরই বুদ্ধি। পেঁয়াজের ফলন খুব বেশি হয়েছে তো, চাষি ভালো দাম পায় নাই। এই জন্য আগামী বছর পেঁয়াজের চাষ হবে কম, পেঁয়াজের দাম হবে আকাশ ছোঁয়া। তোমার মাথা, দেখো না কি হয়। গনি সাহেব যা বললেন তাই হলো। পরের বছর পেঁয়াজ দেশে প্রায় হলোই না। রেশমা খালা হতভম্ব। তিনি বলে বেড়াতে লাগলেন, বেকুব মানুষ তো, বেকুব মানুষের উপর আল্লাহর রহমত থাকে। যে ব্যবসায়ী করে 2 হাতে টাকা আনে, টাকা ব্যাংকে রাখার জায়গা নেই, এমন অবস্থা। রেশমা খালার আফসোসের সীমা নেই। বেকুব স্বামী টাকা রোজগার করাই শিখেছে, খরচ করা শিখেনি। তিনি আফসোসের সঙ্গে বললেন, টাকা খরচ করতে তো বুদ্ধি লাগে, বুদ্ধি কোথায় যে খরচ করবে, খালি জমাবে। গনি সাহেব মাছ গোশত একসঙ্গে খান না। ছোটবেলায় তার মা বলেছেন, মাছ গোশত একসঙ্গে খেলে পেটের গন্ডগোল হয়। সেটাই মাথায় রয়ে গেছে। গাড়িতে চড়তে পারেন না, বেবি ট্যাক্সিতে চড়েন। সেটাতেও চড়তে পারেন না, পেট্রোলের গন্ধ সহ্য হয় না, বমি হয়ে যায়। লোকজনের গাড়ি থাকে, গনি সাহেবের আছে রিক্সা। সেই রিক্সার সামনে পেছনে ইংরেজিতে লেখা প্রাইভেট। সেই রিক্সায় কোথাও যেতে হলে রেশমা খালার মাথা কাটা যায়। সাধারণ রিক্সা চড়া যায়, কিন্তু প্রাইভেট লেখা রিক্সা কি চড়া যায়? লোকজন কেমন কেমন চোখে তাকায়। শেষ পর্যন্ত অবশ্য রেশমা খালা গাড়ি কিনলেন। খালু সাহেব নাকি অডি কলর ভেজানো রুমাল চাপা দিয়ে কয়েকবার সে গাড়িতে চললেন, তারপর আবার ফিরে গেলেন প্রাইভেট রিক্সায়। রেশমা খালার শুধু আফসোস, খালি টাকা আর টাকা। কি হবে টাকা দিয়ে? একবার দেশের বাইরে যেতে পারলাম না, এমন এক বেকুব লোকের হাতে পড়েছি, আকাশে প্লেন দেখলে তার বুক ধরফর করে। এই লোককে নিয়ে জীবনে কোনোদিন কি বাইরে যেতে পারবো? কোনোদিন পারবো না। লোকে দিয়ে শপিং করতে সিঙ্গাপুর যায়, ব্যাংকক যায়, আর আমি কোটিপতির বউ, আমি যাই গাউসিয়ায়। খালু সাহেবের মৃত্যুর পর অবস্থার পরিবর্তন হয়েছে। পরিবর্তন যে কী পরিমাণ হয়েছে সেটা তার বাড়িতে ঢুকে দেখলাম। পুরনো বাড়ি ভেঙে কি হুলস্থুল করা হয়েছে।
মার্বেল পাথরের সিঁড়ি, ময়লা জুতা পায়ে সেই সিঁড়ি দিয়ে উঠতে ভয় লাগে। ঘরে ঘরে ঝাড়বাতি। ড্রয়িং রুমে ঢুকেই আমি হতভম্ব গলায় বললাম, সর্বনাশ। রেশমা খালা আনন্দিত গলায় বললেন, বাড়ির রিনোভেশনের পর তুই আর আসিসনি, তাই না? না, তুমি তো ইন্ট্রো পড়ে বানিয়ে ফেলেছ। আর্কিটেক্টটা ভালো পেয়েছিলাম, টাকা অনেক নিয়েছে। বেটা কাজ জানে, টাকা তো নেবেই। ভেতরের সব কাজ দিয়েছি ইন্টারনাল ডিজাইনারকে, আমেরিকা থেকে পাশ করা ডিজাইনার। ফার্নিচার টার্নিচার সব তার ডিজাইন। দেয়ালে যে পেন্টিংগুলো দেখছিস সেগুলো কোনটা থেকে আসবে, কোথায় বসবে সেই ঠিক করে দিয়েছে। এই বাড়িতে তো খালা আমি থাকতে পারবো না, দম বন্ধ হয়ে মরে যাব, এক্ষুনি শ্বাসকষ্ট হচ্ছে। রেশমা খালা আনন্দিত গলায় বললেন, তোর ঘর কোথায় দেখিয়ে দিই। ঘর দেখলে তুই আর যেতে চাইবি না। গেস্ট রুম আছে 2টা, তোর যেটা পছন্দ সেটাতে থাকবি। একটায় ভিক্টোরিয়ান ফার্নিচার, অন্যটায় মডার্ন। তোর কোন ধরনের ফার্নিচার পছন্দ? 2টা ঘরই দেখ, যেটা ভালো লাগে। 2টাতেই অ্যাটাচ বাথ, 2টাতেই এসি। এত বড় একটা বাড়িতে একা থাকো? একা তো থাকতেই হবে, উপায় কি? গোষ্ঠীর আত্মীয় স্বজন এনে ঢুকাবো, শেষে ঘুমের মধ্যে মেরে রেখে যাবে। সবাই আছে টাকার ধান্দায়, মানুষ দেখলেই আমার ভয় লাগে। আমাকে ভয় লাগছে না? না, তোকে ভয় লাগছে না। তোকে ভয় লাগবে কেন? শোন, কোন বেলা কি খেতে চাস বাবুর্চিকে বলবি, রেঁধে দেবে। 2জন বাবুর্চি আছে, ইংলিশ ফুডের জন্য একজন, বাঙালি ফুডের জন্য একজন। চাইনিজ ফুড কে রাঁধে? ইংলিশ বাবুর্চি রাঁধে। ইংলিশ বাবুর্চি রাঁধে, ও চাইনিজ ফুডে কোর্সও করেছে। রাতে কি খাবি? চাইনিজ? তুমি যা খাও তাই খাবো। তোর যখন চাইনিজ ইচ্ছা হয়েছে তখন চাইনিজে খাবো। দাঁড়া, বাবুর্চিকে বলে দিই। এইবারে মজা কি জানিস? কথা বলার জন্য এক ঘর থেকে আরেক ঘরে যেতে হবে না, ইন্টারকম আছে, বোতাম টিপলেই হলো। আয়, তোকে ইন্টারকম ব্যবহার শিখিয়ে দিই। ইন্টারকম ব্যবহার করা শিখলাম, বাথরুমে গরম পানি ঠান্ডা পানি ব্যবহার করা শিখলাম, এসি চালানো শিখলাম, রিমোট কন্ট্রোল এসি। বিছানায় শুয়ে শুয়ে বোতাম টিপে এসি অন করা যায়, ঘর আপনা আপনি ঠান্ডা গরম হয়। তোর গাছ মাজার শখ আছে? একটা মিউজিক রুম হয়েছে, ক্যাসেট ডেক সিডি প্লেয়ার সব আছে। আর কি আছে? প্রেয়ার রুম আছে। সেটা কি? প্রার্থনার ঘর, নামাজ পড়তে ইচ্ছে হলে নামাজ পড়বি, দেখবি। দেখতে হলে অজু করে ফেল, অজু ছাড়া নামাজ ঘরে ঢোকা নিষেধ। নামাজ ঘরে কি আছে? জায়নামাজ টুপি? আরে না, জায়নামাজের দরকার নেই, মেঝে সবুজ মার্বেলের, রোজ একবার সাধারণ পানি দিয়ে মোছা হয়, তারপর গোলাপ জল মেশানো পানি দিয়ে মোছা হয়। চারিদিকে কোরআন শরীফের বিভিন্ন আয়াত ফ্রেমে বধিয়ে রেখেছি, ইসলামিক আর্চ ডিজাইন। এইবার ডিজাইন আবার অন্য একজনকে দিয়ে করিয়েছি। নামাজ পড়ছো? শুরু করব। ছোটবেলায় কোরআন শরীফ পড়া শিখেছিলাম, তারপর ভুলে গেছি। কথায় বলে না, অনভ্যাসে বিদ্যানাশ, ওই হয়েছে। একজন মৌলানা রেখে কোরআন শরীফ পড়া শিখে তারপর নামাজ ধরব। আয়, নামাজ ঘর দেখে যা। বাংলাদেশে এই জিনিস আর কারো ঘরে নাই। এখন আবার অনেকেই আমার ডিজাইন নকল করেছে, প্রেয়ার রুম বানাচ্ছে। নকলবাজের দেশ, ভালো কিছু করলেই নকল করে ফেলে। তোমার বাড়িতে বার নেই খালা? আছে, থাকবে না কেন? বার ছাড়া কোনো মডার্ন বার ডিজাইন হয়? ছাদের টিলে কোঠায় বার? তোর আবার ওইসব বদভ্যাস আছে নাকি? থাকলে ভুলে যা, আমার বাড়িতে বেললাপনা চলবে না। যা, অজু করে আয়, তোকে নামাজ ঘর দেখিয়ে আনি। অজু করে নামাজ ঘর দেখতে গেলাম। খালা মুগ্ধ গলায় বললেন, ঘরে কোনো বাল্ব বা টিউবলাইট দেখেছিস? না। তারপরে ঘর আলো হয়ে আছে না? হ্যাঁ। এর নাম কনসিল লাইটিং। বাঁদিকের দেয়ালে দেখ একটা সুইচ, টিপে দে। টিপলে কি হবে? টিপে দেখ না, বিসমিল্লা বলে টিপবি। আমি বিসমিল্লা বলে সুইচ টিপে আতঙ্ক নিয়ে অপেক্ষা করছি। আমার ধারণা সুইচ টেপা মাত্র নামাজ ঘর পুরোপুরি পশ্চিম দিকে ঘুরবে। তা হলো না।
যা হলো সেটাও কম বিস্ময়কর না। কোরআন তেলাওয়াত হতে লাগলো। রেশমা খালা বললেন, পুরো কোরআন শরীফ রেকর্ড করা আছে, একবার বোতাম টিপে দিলেই অটোমেটিক কোরআন খতম হয়ে যায়। সেই কোরআন খতমের সোয়াব তো তুমি পাও না, সোয়াব পায় তোমার ক্যাসেট রেকর্ডার। এই ক্যাসেট রেকর্ডারে বেহেশতে যাবার খুবই সম্ভাবনা উঁচু আছে। খবরদার, নামাজ ঘরে কোনো ঠাট্টা ফাজলামি করবি না। নামাজ ঘরে কোরআন পাঠ হতে লাগলো। খালা আমাকে চাঁদের ছিলে কোঠায় বার দেখাতে নিয়ে গেলেন। শ্বেত পাথরের কাউন্টার টেবিল, পেছনে আলমারি ভর্তি নানা আকারের এবং নানা রঙের বোতল ঝিকমিক করছে। কালেকশন কেমন দেখেছিস? আক্কেল গুরুম অবস্থা। শুধু আক্কেল গুরুম না, একই সঙ্গে বেআক্কেল গুরুম। বেআক্কেল গুরুম আবার কি? কথার কথা আর কি। করেছো কি তুমি? দুনিয়ার বোতল জোগাড় করে ফেলেছো। খাওয়ার লোক নেই তো শুধুই জমছে। তোমার এখানে সবচেয়ে দামি বোতল কোনটা খালা? পেট মোটা বোতলটা, ওই যে দেখে মনে হচ্ছে মাটির বোতল। 50 বছরের পুরনো রেড ওয়াইন। ইংল্যান্ডের রাজ পরিবারে বিশেষ বিশেষ উৎসবে এই জিনিস খাওয়া হয়। দাম কত তা তো বললে না। দাম শোনার দরকার নেই, দাম শুনলে তুই ভিড়মি খাবি। এমনিতেই ভিড়মি খাচ্ছি, আজ আর আমার ভাত খেতে হবে না, ভিড়মি খেয়ে পেট ভরে গেছে। আনন্দে খালার মুখ উজ্জ্বল হয়ে গেল। আমার মুখ হয়ে গেল অন্ধকার। 1 সপ্তাহ এই বাড়িতে থাকা যাবে না, আজই পালাতে হবে। রাতটা কোনো মতে পার করে সকালে সূর্য ওঠার আগেই হ্যাপিস। আয়, লাইব্রেরি ঘর দেখি। আমার লাইব্রেরি ঘরও আছে? বলিস কি, লাইব্রেরি ঘর থাকবে না? লাইব্রেরি ঘর পুরোটা কাঠের করেছি, মেঝেও কাঠের। সব রকম বইপত্র আছে, ঘন্টার পর ঘন্টা তুই বই পড়ে কাটাতে পারবি। নিউ মার্কেটের এক দোকানের সঙ্গে কন্ট্রাক্ট করে রেখেছি, ভালো ভালো বই এলেই পাঠিয়ে দেয়। লাইব্রেরি ঘরে কম্পিউটার বসিয়েছি। তুই কম্পিউটার চালাতে জানিস? না, আমিও জানি না। যাদের কাছ থেকে কিনেছি ওদের বলা আছে অবসর পেলেই খবর দেবে, ওরা এসে শিখিয়ে দেবে। অবসর পাচ্ছ না? অবসর পাবো কোথায়? সকালটা একটু অবসর থাকে, দুপুরে খাওয়ার পর ঘুমোতে যাই, সন্ধ্যা পর্যন্ত ঘুমাই, সারা রাত জেগে থাকি। দুপুরে না ঘুমালে চলবে কেন? সারা রাত জেগে থাকো কেন? ঘুম না হলে জেগে থাকো কেন? ঘুম না হলে জেগে থেকে কি করব? ঘুম হয় না? না। ডাক্তার দেখিয়েছ? ডাক্তারের পেছনে জলের মতো টাকা খরচ করেছি, এখনও করছি, এখনও চিকিৎসা চলছে। সাইকিয়াট্রিস্ট চিকিৎসা করছেন, তারা কিছু পাচ্ছেন না? পাচ্ছে কি পাচ্ছে না ওরাই জানে, ওদের চিকিৎসার লাভ হচ্ছে না। এখন তুই হলে ভরসা। আমি ভরসা মানে? আমি কি ডাক্তার নাকি? ডাক্তার না হলেও তোর নাকি অনেক ক্ষমতা, সবাই বলে। তুই আমাকে রাতে ঘুমের ব্যবস্থা দে, তুই যা চাইবি তাই পাবি। ওয়াইনের ওই বোতলটা তোকে না হয় দিয়েই দেব। 50 বছরের পুরনো মদের বোতল পাবো, এই আনন্দ আমাকে তেমন অভিভূত করতে পারল না। আমার ভয় হলো, এই ভেবে যে রেশমা খালা আমার উপর ভর করেছে। সিন্দাবাদের ভূত সিন্দাবাদের উপর একা চেপেছিল, রেশমা খালা আমার উপর এক চাপেননি, তার পুরো বাড়ি নিয়ে চেপেছেন। একদিনই আমার চ্যাপ্টা হয়ে যাবার কথা, চ্যাপ্টা হওয়া শুরু করেছি। হিমু। জি। আমার ব্যাপারটা কখন শুনবি? তোমার কোন ব্যাপারটা? ওমা, এতক্ষণ কি বললাম? রাতে ঘুম না হওয়ার ব্যাপারটা? একসময় শুনলেই হবে, তারা তো কিছু নেই। এখন তুই কি করবি? বুঝতে পারছি না, নিজের ঘরে কিছুক্ষণ শুয়ে থাকবো বলে ভাবছি। যে বিছানা বানিয়েছ শুতে সাহসও হচ্ছে না। রেশমা খালা বললেন, বিছানা এমন কিছু না, সাধারণ ফোমের তোষক, তবে বালিশ হচ্ছে পাখির পালকের। বলো কি? খুব এক্সপেন্সিভ বালিশ, জ্যান্ত পাখির পাখা থেকে এইসব বালিশ তৈরি হয়, মরা পাখির পালকে বালিশ হয় না। একটা পালকের বালিশ জন্য কটা পাখির পালক লাগে? কি করে বলবো কটা? 20-25টা নিশ্চয়ই লাগে। একটা বালিশের জন্য তাহলে 25টা পাখির আকাশে উড়ে যাওয়া বন্ধ হয়ে গেল? আধ্যাত্মিক ধরনের কথা বলবি না তো হিমু, এইসব কথা আমার কাছে ফাজলামের মতো লাগে। ফাজলামের মতো লাগলে আর বলবো না।
যা, তুই রেস্ট নে। চা কফি কিছু খেতে চাইলে ইন্টারকমে বলে দিবি। তুমি কি বেরোচ্ছ? হুম, বললাম না সকালে আমি একটু বের হই। দিন রাত ঘরে বসে থাকলে দম বন্ধ হয়ে আসবে না। তুই তো আর এখন বের হবি না। না। তাহলে তালা দিয়ে যাই। আমি অবাক হয়ে বললাম, তালা দিয়ে যাবে মানে? খালা আমার চেয়ে অবাক হয়ে বললেন, তুই আমার মূল বাড়িতে থাকবি, তোকে তালা দিয়ে যাব না? লক্ষ লক্ষ টাকার জিনিস চারদিকে। ঘরে যদি আগুন টাগুন লেগে যায় তখন কি হবে? খামাখা আগুন লাগবে কেন? আর যদি লাগে, প্রতি ফ্লোরে ফায়ার এক্সটিংগুইশার আছে। তালা দেওয়া অবস্থায় কতক্ষণ থাকবো? আমি না আসা পর্যন্ত থাকবি। আমি তো আর সারা জীবনের জন্য চলে যাচ্ছি না। ঘন্টাখানিক ঘোরাঘুরি করে চলে আসবো। সামান্য কিছুক্ষণ তালাবদ্ধ থাকবি, মুখ চোখ শুকিয়ে কি করে ফেলেছিস? খালা, আমি হচ্ছি মুক্ত মানুষ, এটাই সমস্যা। বিছানায় শুয়ে বইটুই পড়, টিভি দেখ। আমি তোকে কফি দিতে বলে যাচ্ছি। আমি বিছানায় শুয়ে শুয়ে ঘটাং ঘটাং শব্দে তালা দেওয়ার আওয়াজ পেলাম। এবারে সব কিছু আধুনিক হলেও তালাগুলি সম্ভবত মান্ধাতার আমলের। বড্ড শব্দ হয়। পালকের বিছানায় মাথা রেখে শুয়ে আছি। আমাকে কফি দিয়ে গেছে। চাইনিজ খাবার কি খাবো বাবুর্চি জানতে চেয়ে এসেছিল। হাতে নোটবুক পেন্সিল। আমি গম্ভীর গলায় বলেছি, আরশোলা দিয়ে হট অ্যান্ড সাওয়ার করে একটা স্যুপ খাবো। চাইনিজ শুনেছি আরশোলার স্যুপ খুব শখ করে খায়। আমি কখনো খেয়ে দেখিনি। বাবুর্চি হতভম্ব গলায় বলল, স্যারের কথা বুঝতে পারলাম না। কিসের স্যুপ? ককরোচ স্যুপ। সঙ্গে মাশরুম দিতে পারেন। বেবিকর্ন ঠিক কতটুকু, বেশিও না কমও দেবেন না। আমি স্যার আসলে আপনার কথা বুঝতে পারছি না। বুঝতে না পারলে বিদায় হয়ে যান। জি আচ্ছা স্যার। তালাবদ্ধ বাড়িতে পড়ে আছি। আইনস্টাইনের থিওরি অব রিলেটিভিটি কাজ করতে শুরু করেছে। সময় থেমে গেছে। টাইমি ডাইলেশন। তালাবদ্ধ অবস্থায় যে এর আগে থাকেনি তা না, তবে হাজত তালাবদ্ধ থাকবে এটা স্বীকৃত সত্য বলে খারাপ লাগে না। তালা খোলা অবস্থায় হাজতে বসে থাকাটা বরং অস্বস্তিকর। কিন্তু স্বর্গপুরীতে তালাবদ্ধ অসহনীয়। শুয়ে শুয়ে ভাবছি, বেহেশত কেমন হবে? সেখানেও কি এরকম তালা সিস্টেম থাকবে, নাকি বেহেশতবাসীরা মুক্ত স্বাধীন অবস্থায় ঘুরে বেড়াতে পারবে? কারো ইচ্ছা সে দুচোখে তার কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা করে এলো। বেহেশতের বর্ণনা ভালো মতো জেনে নিতে হবে। খালার নামাজ ঘরে প্রচুর ধর্মের বইটই আছে। সেখানে বেহেশত সম্পর্কে কী লেখা আছে পড়তে হবে। কফি খাচ্ছি। কফিতে কোনো স্বাদ পাচ্ছি না। স্বাদ যেমনই নেই, গন্ধও নেই। একটু পর পর চোখ চলে যাচ্ছে ঘড়ির দিকে। ঘড়ি মনে হচ্ছে সত্যি সত্যি বন্ধ হয়ে গেছে। আমার বিখ্যাত বাবা আমাকে বন্দি থাকার ট্রেনিং অতি শৈশবে দিয়ে দিয়েছিলেন। তার কাছে মনে হয়েছিল মহাপুরুষ বানানোর জন্য এই ট্রেনিং অতি জরুরি। বন্দি না থাকলে মুক্তির স্বরূপ বোঝা যায় না। কাজেই একদিন আমাকে ঘরে ঢুকিয়ে তালা দিয়ে দিলেন। তখন আমি ক্লাস 4-এ পড়ি। যতটা অবাক হওয়ার কথা ততটা হলাম না। বাবার পাগলামির সঙ্গে ততদিনে পরিচিত হয়ে পড়েছি। আমার ধারণা সন্ধ্যা নাগাদ তালা খোলা হবে। আতঙ্কে অস্থির হয়ে লক্ষ্য করলাম সন্ধ্যার পরপর বাবা বাড়ি ছেড়েই চলে গেলেন। যাবার সময় মেইন সুইচ অফ করে দিলেন। একেবারে কবরের অন্ধকার। ওইটা ছিল আমার বাবার ভয় জয় করা ট্রেনিংয়ের প্রাথমিক অংশ। তাই ডায়েরিতে তিনি লিখেছিলেন, অদ্য রাজনীতে হিমালয়কে জয় করিবার প্রস্তুতিসূচক ট্রেনিং দেওয়া হইবে। মানুষের প্রধান ভয় অন্ধকারকে। যে অন্ধকারের স্মৃতি সে অন্য কোনো ভুবন হইতে লইয়া আসিয়াছে। অন্ধকারকে জয় করার অর্থ সমস্ত ভয় জয় করা। অন্ধকার অন্ধকার জয় করা বিষয় প্রাথমিক ট্রেনিং হিমালয় কিভাবে গ্রহণ করিবে বুঝিতে পাইতেছে না। এই সব গ্রহণ করিবার মানসিক শক্তি কি তাহার আছে বুঝিতে পারিতেছি না। কাহাকেও বাহির হইতে দেখিয়া তাহার মানসিক শক্তি সম্পর্কে ধারণা করা যায় না। সেই দিব্য দৃষ্টি প্রকৃতি মানব সম্প্রদায়কে দেয় নাই। আমি ইন্টারকমে টিপে বাবুর্চিকে ডাকলাম। ইন্টারভিউ নেওয়ার ভঙ্গিতে বললাম, কি নাম? ইদ্রিস। শুরুতে তাকে আপনি করে বলেছিলাম, এখন তুমি। শোনো ইদ্রিস, এই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা আছে?
বাথরুম থেকে পাইপ বেয়ে নেমে পড়া বা এ জাতীয় কিছু? জি না। টেলিফোন নিয়ে আসো, দমকল অফিসে টেলিফোন করে দিই, ওরা তালা খুলে উদ্ধার করবে। টেলিফোন নাই স্যার। টেলিফোন নাই মানে? এ বাড়িতে সব আছে, টেলিফোন নাই। টেলিফোনে লোকজন বিরক্ত করে, ম্যাডামের ভালো লাগে না। ও আচ্ছা। স্যার, আরেক কাপ কফি এনে দিই? চিন্তার কিছু নেই, ম্যাডাম চলে আসবে। উনি বেশিক্ষণ বাড়ির বাইরে থাকেন না, চলে আসেন। কফি দিব স্যার? দাও। বাবুর্চি কফি এনে দিল। আমি কফি খেয়ে রেশমা খালার অপেক্ষা করতে করতে একসময় ঘুমিয়ে পড়লাম। সেই ঘুম যখন ভাঙল তখন দেখি রাত হয়ে গেছে, ঘর অন্ধকার। কিরে, ঘুম ভেঙেছে? রেশমা খালা ঘরে ঢুকে বাতি জ্বালালেন। তিনি মাথার নকল চুল খুলে ফেলেছেন, তাকে মোটামুটি বীভৎস দেখাচ্ছে। তার মাথার আদি চুলের এই অবস্থা কে জানতো? কিছু আছে কিছু নেই। যেখানটার মাথার হলুদ চামড়া চকচক করছে, ঘরে ফিরে দেখি তুই মরার মতো ঘুমোচ্ছিস। তাই আর ঘুম ভাঙালাম না। ঘুমের মূল্য কি তার কেউ না জানুক, আমি তো জানি। এতক্ষণ ধরে কেউ ঘুমোতে পারে তাও জানতাম না। তোর কোনো অসুখ বিসুখ নেই তো? কটা বাজে খালা? 9টার কাছাকাছি। তুই এক নাগাড়ে প্রায় 10 ঘন্টা ঘুমোলি। খিদে লেগেছে নিশ্চয়ই, হাত মুখ ধুয়ে আর ভাত খাই। আমি উঠলাম, শান্ত গলায় বললাম, ভাত খেয়ে আমি একটু বেরোবো খালা। বের হতে চাইলে বের হবি, আমি কি তোকে আটকে রেখেছি নাকি? বাবুর্চি বলছিল তালা দিয়ে যাওয়ায় তুই নাকি অস্থির হয়ে পড়েছিলি। আশ্চর্য, তুই কি ছেলে মানুষ নাকি? তুই আবার তাকে বলেছিস তেলা বোকা স্যুপ খেতে চাস। বাবুর্চিটা বোকা টাইপের, ও সত্যিই ভেবে বসে আছে, ঠাট্টা বুঝতে পারিনি। তেলা পোকা স্যুপ তৈরি করেছে? আমি ঠাট্টা করিনি, আসলেই খেতে চেয়েছিলাম। তুই দেখি আচ্ছা পাগল। আয় খেতে আয়, খেতে খেতে আমার ভয়ঙ্কর গল্পটা বলবো। তুই আবার চারিদিকে বলে বেড়াবি না। ডাইনিং রুম ছাড়াও ছোট্ট একটা খাবার জায়গা আছে। শ্বেত পাথরের টেবিলে 2টা মাত্র চেয়ার, মোমবাতি জ্বালিয়ে ক্যান্ডেল লাইট ডিনার। টেবিলে নানান ধরনের পদ সাজানো। বাবুর্চি পাশে দাঁড়িয়েছিল। খালা বললেন, তুমি চলে যাও, তোমাকে আর লাগবে না। খাওয়া শেষ হলে ঘন্টা বাজাবো, তখন সব পরিষ্কার করবে। ঘন্টার ব্যবস্থাও আছে? আছে, সব ব্যবস্থাই আছে। খাওয়া শুরু কর। বাবুর্চি রান্না কেমন বলবি, রান্না পছন্দ না হলে ব্যাটাকে বিদায় করে দেব। ব্যাটার চোখের চাউনি ভালো না। স্যুপটা কেমন? ভালো, খুব ভালো। তুই তো এখনো মুখেই দিসনি, মুখে না নিয়ে বলে ফেললে ভালো। গন্ধে গন্ধে বলে ফেলেছি। চাইনিজ খাবারের আসল স্বাদ গন্ধে। গন্ধে ঠিক আছে, বাবুর্চি রেখে দাও। চোখের চাউনিটা যে খারাপ, মাঝে মাঝে ভয়ঙ্কর করে তাকায়। বুদ্ধিটা খারাপ না, ভালো বলেছিস শিমু। এটা আমার মাথায় আসেনি। কথায় আছে না, এক মাথার থেকে 2 মাথা ভালো, আসলেই তাই। এখন আমার সমস্যাটা শোন, খুব মন দিয়ে শুনবি। খাওয়া শেষ হোক তারপর শুনি। খেতে খেতেই শোন, আমি আবার চুপচাপ খেতে পারি না। ব্যাপারটা কি হয়েছে শোন। তোর খালু মারা যাবার পর বাড়ি ভর্তি হয়ে গেল ফালতু লোকে। অমুক আত্মীয় তমুক আত্মীয়, একেবারে খুঁটি গেড়ে বসেছে। মতলব আর কিছু না, টাকা পয়সা হাতানো। টাটকা মধু পড়ে আছে, পিঁপড়ার দল চারদিক থেকে এসে পড়েছে। আমি একে একে ঝেঁটিয়ে সব বিদায় করলাম, বাড়ি খালি করে ফেললাম। 24 ঘন্টা গেটে তালার ব্যবস্থা করলাম, একজনের জায়গায় 2জন দাঁড়ানো রাখলাম। 24 ঘন্টা ডিউটি, কাউকে ঢুকতে দেবে না। কেউ যদি ঢুকে সঙ্গে সঙ্গে চাকরি নট। আমার যদি কারোর সঙ্গে কথা বলার ইচ্ছে হয় আমি নিজেই দেখা করতে যাব, কিন্তু কেউ আমার সঙ্গে দেখা করতে পারবে না। লোকজন টেলিফোনে বিরক্ত করে, দিলাম টেলিফোন লাইন কেটে। এত বড় বাড়িতে আমি একা, একটু যে ভয় ভয় লাগে না তা না, লাগে, কিন্তু আত্মীয় স্বজনের যন্ত্রণার চেয়ে ভালো পাওয়া হলো। 1,00,000 গুণ ভালো ভয় পাওয়া। তারপর একদিন কি হয়েছে শোন। রাত 11টার মতো বাজে, খুব দেখে মশা কামড়াচ্ছে। দরজায় জানালার নেট আছে, তারপরে এত মশা ঢুকলো কিভাবে? আমার মেজাজ খারাপ, কারণ আমি আবার মশারির ভেতর ঘুমোতে পারি না। আমার একটা কাজের মেয়ে ছিল, রেবা, ওকে বললাম মশারি খাটিয়ে দিতে।
ও মশারি খাটিয়ে দিল। মেজাজ টেজাজ খারাপ করে ঘুমোতে গেছি। বাতি নিভিয়ে মশারির কাছে গেলাম। মশারি তুলে দেখি মশারির ভেতরেও বসে আছে তোর খালু। ন্যাংটা হয়ে বসে আছে, গুটিসুটি মেরে বসা, মাথা ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে হাসল। আমি চিৎকার করে অজ্ঞান। সেই থেকে শুরু। কখনো তাকে দেখি খাটের নিচে, কখনো বাথরুমের বাথটাবে, একদিন পেলাম ডিপ ফ্রিজে। কোথায়? ডিপ ফ্রিজে? হ্যাঁ, ডিপ ফ্রিজ সবসময় অবুচি খুলে। সেদিন ফ্রিজে জিনিসপত্র কী আছে দেখার জন্য ডালটা তুললাম। দেখি একেবারে খালি ফ্রিজ, সেখানেও বসে ঠান্ডা থরথর করে কাঁপছে। এই হলো ব্যাপার, বুঝলি? এরপর থেকে রাতে ঘুমোতে পারি না। রোজই দেখো? প্রায় রোজই দেখি। আজ দেখেছ? এখনো দেখিনি, তবে দেখব তো বটে। এর মানেটা কি বলতো হিমু? এই অত্যাচারের কারণ কি? ভূত প্রেত বলে সত্যি কিছু কি আছে? মানুষ মরলে ভূত হয়? আমি দেখলাম রেশমা খালা আর কিছু খেতে পারছেন না, মুখ শুকিয়ে গেছে, হাত কাঁপছে। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, হিমু কথা বলছিস না কেন? তুমি একাই ওনাকে দেখো না, আর অনেকেই দেখে। সবাই দেখে। রেবা দেখেছে, দেখে চাকরি টাকরি ছেড়ে চলে গেছে। আমার সাথে যারা আছে তারাও দেখেছে। এরা কেউ রাতে দোতলায় উঠে না। তুই রাতটা আমার সঙ্গে থাক, তুইও দেখবি। আমি খালার দিকে তাকিয়ে রইলাম। এই প্রথম বেচারের জন্য মায়া লাগছে। রেশমা খালার প্যালেসে 1 সপ্তাহ পার করে দিলাম। সমস্যামুক্ত জীবনযাপন, আহার, বাসস্থান নামক 2টি প্রধান মৌলিক দাবি মিটে গেছে। এই 2টি দাবি মেটালেই বিনোদনের দাবি ওঠে। খালার এখানে বিনোদনের ব্যবস্থাও প্রচুর আছে। আমার ভালোই লাগছে। ট্রাক দেখলে লোকে রাস্তা ছেড়ে পালিয়ে যায়, কিন্তু সেই খোলা ট্রাক করে ভ্রমণের আনন্দ অন্যরকম। আমার অবস্থা হয়েছে এইরকমই। রেশমা খালার সঙ্গে গল্পগুজব করতে এখন ভালোই লাগে, শুধু রাতে একটু সমস্যা হয়। রেশমা খালা আমার দরজায় ধাক্কা দিতে দিতে বলেন, আয় আয়, দেখে যা, নিজের চোখে দেখে যা। বসে আছে খাটে, পা দুলিয়ে বসে আছে। আমি হাই তুলতে তুলতে বলি, থাকুক বসে, তুমিও তার পাশে বসে পা নাচাতে থাকবে। কাবাব যতই ভালো হোক, কাবাবের এক কোনায় ছোট হাড্ডির টুকরো থাকবেই। রাতে রেশমা খালা হইচই, ছোটাছুটি, চিৎকার অগ্রাহ্য করতে পারলে গনি প্যালেসে মাসের পর মাস থাকা যায়। তাছাড়া ওই বাড়ির বাবুর্চির সঙ্গে আমার বেশ সখ্য হয়েছে। নাপিত সম্প্রদায়ের মানুষ খুব বুদ্ধিমান হয় বলে জনশ্রুতি। আমাদের বাবুর্চি সব নাপিতের কান কেটে নেওয়ার বুদ্ধি রাখে। বোকার ভান করে সে দিব্যি আছে। এক সকালেই সে আমার জন্য বিরাট এক বাটি স্যুপ বানিয়ে এনে বলল, আপনি একবার আরশোলা স্যুপ চেয়েছিলেন, বানাতে পারিনি, আজ বানিয়েছি, খেয়ে দেখুন স্যার, আপনার পছন্দ হবে। সঙ্গে মাশরুম আর ব্রোকলি দিয়েছি। বাটির ঢাকনা খুলে আমার নাড়ি ভুড়ি পাক দিয়ে উঠল। সাদা রঙের স্যুপ, 3-4টা তেলাপোকা ভাসছে, একটা আবার উল্টে হয়ে আছে। তার কিলবিলে পা দেখা যাচ্ছে। বাবুর্চি শান্ত স্বরে বলল, সস টস কিছু লাগবে স্যার? আমি বললাম, কিছুই লাগবে না। তাকে পুরোপুরি হতভম্ব করে 1 চামচ মুখে দিয়ে বললাম, স্যুপটা মন্দ হয়নি, তবে আরশোলার পরিমাণ কম হয়েছে। আমি কোন চিজ সে ধরতে পারিনি। ধরতে পারলে আমার সঙ্গে রসিকতা করতে যেত না। আমি তাকে সামনে দাঁড়া করিয়েই পুরো বাটি স্যুপ খেয়ে বললাম, বেশ ভালোই হয়েছে, পরের বার আরশোলার পরিমাণ বাড়াতে হবে, এটা যেন মনে থাকে। বাবুর্চি বিড়বিড় করে বলল, জি আচ্ছা স্যার। রেশমা খালা আমার প্রতি যথেষ্ট মমতা প্রদর্শন করছেন। সেই মমতা নিদর্শন হচ্ছে, আমাকে বলেছেন, ও হিমু, তোর তো ভিক্ষুকের মতো হাঁটাহাঁটির স্বভাব। হাঁটাহাঁটি না করলে পেটের ভাত হজম হয় না। এখন থেকে গাড়ি নিয়ে হাঁটাহাঁটি করবি। আমি বললাম, সেটা কীরকম? পাজেরো নিয়ে বের হবি, যেখানে সেখানে হাঁটতে ইচ্ছে করবে, ড্রাইভারকে বলবি গাড়ি নিয়ে যাবি। এটা মন্দ না। গাড়িতে চড়িয়া মর্দ হাঁটিয়া চলল। কিছুদিন থেকে আমি পাজেরো নিয়ে হাঁটছি। আশ্চর্য হয়ে লক্ষ্য করছি, এই গাড়িতে বসলেই ছোট ছোট গাড়ি বা রিক্সাকে
চাপা দেওয়ার প্রবল ইচ্ছা হয়। ট্রাক ড্রাইভার কেন অকারণে টেম্পো বা বেবি ট্যাক্সিকে ওপর ট্রাক তুলে দেয় আগে কখনো বুঝিনি, এখন বুঝতে পারছি। এখন মনে হচ্ছে দোষটা সর্বাংশে ট্রাক ড্রাইভারদের নয়, দোষটা ট্রাকের। যে বড় সে ছোটকে পিষে ফেলতে চাইবে, এটাই স্বাভাবিক জাগতিক নিয়ম। ডারউইন সাহেবের ধারণা সার্ভাইভাল ফর দি ফিটেস্ট শুধু জীবজগতের জন্য প্রযোজ্য হবে, বস্তু জগতের জন্য প্রযোজ্য হবে না। তা হয় না। পাঁজর নিয়ে হাঁটতে বেরোবার একটাই সমস্যা, গলিপথে হাঁটা যায় না, রাজপথে হাঁটতে হয়। এরকম রাজপথে হাঁটতে বের হয়েই একদিন ইরার সঙ্গে দেখা। সে বেশ হাত নেড়ে গল্প করতে করতে একটা ছেলের সঙ্গে যাচ্ছে। দূর থেকে দুজন প্রেমিক প্রেমিকার মতো লাগছে। ছেলেটা সুদর্শন, লম্বা, ফর্সা, কোকড়ানো চুল, কফি কালারের শার্টে সুন্দর মানিয়েছে। তার চেহারায় আলগা গাম্ভীর্য। সুন্দরী মেয়ের সঙ্গে নিয়ে হাঁটলেই আপনা আপনি ছেলেদের চেহারায় কিছু গাম্ভীর্য চলে আসে। তার একটু বেশি আসিছে। আমি পাজেরো ড্রাইভারকে বললাম, ওই যে ছেলে মেয়ে দুটি যাচ্ছে, ঠিক ওদের পেছনে গিয়ে বিকট হর্ন দিন, যে দুজন ছিটকে দুদিকে পড়ে যায়। ড্রাইভার বিরক্ত হয়ে বলল, তারা যাচ্ছে ফুটপাতে, ফুটপাতে গাড়ি নিয়ে উঠবো কিভাবে? তাহলে তাদের সাইডে নিয়ে গিয়ে হর্ন দিন, চেষ্টা করবেন হর্নটা যথাসম্ভব বিকট করার জন্য। তাই করা হলো। হর্ন শুনে ছেলেটার হাত থেকে জ্বলন্ত সিগারেট পড়ে গেল। ইরা ছেলেটার মতো চমকালো না। মেয়েদের স্নায়ু ছেলেদের চেয়ে শক্ত হয়। আমি গলা বাড়িয়ে বললাম, এই ইরা, এই যাচ্ছ কোথায়? ইরা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সঙ্গী ছেলেটা হতভম্ব। আমি প্রায় অভিমানের মতো গলায় বললাম, ওই যে তুমি মেসে এসে একবার গল্পগুজব করে গেলে, তারপর তোমার আর কোনো খোঁজ নেই। ব্যাপার কি বলো তো? আমি এমন কি অন্যায় করেছি? আর চোখে তাকিয়ে দেখি ছেলেটার চোখ মুখ মাংসবর্ণ ধারণ করেছে। তার প্রেমিকা অন্য একজনের মেসে গল্প করে সময় কাটাচ্ছে, এটা সহ্য করা মুশকিল। কোনো প্রেমিকই করে না। আমি হাসি হাসি মুখে বললাম, উঠে এসো ইরা, উঠে এসো। তোমার সঙ্গে 1,00,000 কথা আছে। আজ সারাদিন গাড়ি করে ঘুরবো আর গল্প করব। ইরা কঠিন মুখ করে এগিয়ে এলো। গাড়ি জানালার কাছে এসে চাপা গলায় বলল, আপনি এইভাবে কথা বলছেন কেন? কোনভাবে বলছি? এমনভাবে বলছেন যেন আপনি আমার দীর্ঘদিনে পরিচিত। ব্যাপার সেরকম নয়। মুহিব না জানে কি ভাবছে। মুহিবটাকে? ওই ক্যাবলা? ক্যাবলা বলবেন না, কোনো দিন না, কখনো না। তোমার ক্লোজ ফ্রেন্ড? হ্যাঁ। তার ফ্রেন্ডশিপ কতটা গাঢ় সেটা আজ আমরা একটু পরীক্ষা করি। তুমি এক কাজ করো, মুহিবকে সম্পূর্ণ উপেক্ষা করে গাড়িতে উঠে এসো। ওর প্রেমের দৌড়টা পরীক্ষা করা যাক। সে হতভম্ব হয়ে তাকিয়ে থাকবে, রাগে থর থর করে কাঁপবে। সেটা দেখতে ইন্টারেস্টিং হবে। সবার সঙ্গে আপনি এক ধরনের খেলা খেলেন, আমার সঙ্গে খেলবেন না। এবং আপনি আমাকে আবার তুমি করে বলছেন, এরকম কথা ছিল না। আপনি তাহলে গাড়িতে উঠবেন না? অবশ্যই না। আপনি আমাকে কি ভেবেছেন, পাপেট? সুতা দিয়ে বাঁধা পাপেট? গাড়িতে না উঠলে চলে যাই। শুধু শুধু সময় নষ্ট করার কোনো মানে হয় না। তাছাড়া মুহিব ছেলেটি কোনো ক্যাবলার মতো হয়ে আছে, দেখতে খারাপ লাগছে। আপনি বরং ওর কাছে চলে যান, ওকে বলুন হাঁ করে তাকিয়ে না থাকতে। মুখে মাছি ঢুকে যেতে পারে। এরকম অশালীন ভঙ্গিতে আর কোনোদিন কথা বলবেন না। আর কোনোদিন আপনার সঙ্গে দেখাই হবে না। কথা বলা তো প্রশ্ন আসছে না। দেখা হবে না মানে কি? দেখা হবে না মানে দেখা হবে না। মাসখানেকের জন্য আমি অজ্ঞাতবাসে যাচ্ছি। কোথায়? হয় টেকনাফে, নয় তেঁতুলিয়ায়। বাদলের বাড়িতে আপনাকে যেতে বলেছিলাম, আপনি যাননি। ওই বাড়িতে আপনাকে ভয়ঙ্কর দরকার। দরকার হলেও কিছু করার নেই। আচ্ছা ইরা, আমি বিদায় হচ্ছি। তুমি কৃষ্ণের কাছে ফিরে যাও। ইরা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, আপনি এখন চলে গেলে আর আপনার দেখা পাবো না। বাদলের আপনাকে ভয়ঙ্কর দরকার। তাহলে দেরি করে লাভ নেই, উঠে এসো। এই গাড়িটা কার? কার আবার? আমার। তুমি দেরি করছো ইরা।
আপনি আসলে চেষ্টা করছেন মুহিবের কাছ থেকে আমাকে সরিয়ে নিয়ে যেতে। কেন বলুন তো? ঈর্ষা। ঈর্ষা মানে? আপনি কি আমার প্রেমে পড়েছেন যে ঈর্ষা? মুহিব আরেকটা সিগারেট ধরিয়েছে। তার মুখে বিরক্তির গাঢ় রেখা। সে কর্কশ গলায় ডাকল, এরা, শুনে যাও। আমি বললাম, যাও, শ্রীকৃষ্ণের বাঁশি বেজে উঠেছে। এরা দোটানায় পড়ে গেল। আমি ড্রাইভারকে বললাম, চলো যাওয়া যাক। ড্রাইভার হুশ করে বের হয়ে গেল। যতটা স্পিডে তার বের হওয়া উচিত তার চেয়েও বেশি স্পিডে বের হলো। মনে হচ্ছে সেও খানিকটা অপমানিত বোধ করেছে। পাঁজরের মতো বিশাল গাড়ি অগ্রাহ্য করার দুঃসাহসকে সেই গাড়ির ড্রাইভার ক্ষমা করে দেবে? তা হয় না। এখন কোন দিকে যাবো স্যার? দিক ঠিক না, চলতে থাকো। গল্পের আসবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা হিমু সমগ্র থেকে এবং হিমু। আজ ছিল এর 3য় পর্ব। আমাদের গল্পটা আপনাদের কাছে ভালো লাগলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, আশেপাশের সবাইকে জানিয়ে দেবেন। আমাদের চ্যানেলে আরও অনেক গল্প পাঠ করা আছে, আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।